সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, 24 ঘন্টার মতো হয়ে গেছে, মধ্যে দিয়ে বসতে পারি নাই ব্যস্ততার কারণে। আবার বসলাম দুটি কথা আপনাদেরকে বলার জন্য। ডক্টর ইউনূসকে কি রাষ্ট্রপতি বানাবেন তারেক রহমান? এখন সেটা এখনও পর্যন্ত বিএনপির পক্ষে এবং কোনো নেতার পক্ষে, কোনো একজন রাজনৈতিক ব্যক্তির পক্ষে কিন্তু এখন এই কণ্ঠতে উচ্চারিত হয়নি। না হলে কী হবে, কিন্তু ভারতের মিডিয়াতে এগুলো নিয়ে অনেক বেশি তোলপাড় হচ্ছে। এখন ভারত ডক্টর ইউনূসকে নিয়ে এত সেন্সিটিভ এই কারণে, ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট, বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তা, গ্রামীণ ব্যাংকের উদ্যোক্তা, গ্রামীণ ফোনের উদ্যোক্তা, মাইক্রো ইকোনমির উদ্যোক্তা, মাইক্রো ইকোনমির ফাউন্ডার, বিশ্বব্যাপী যার পরিচিতি আছে, আছে জাতিসংঘে, আছে IMF-এ, আছে ইউরোপিয়ান ইউনিয়নে, আছে ইউরোপে, আছে আমেরিকাতে, আছে অস্ট্রেলিয়া, জাপান, উন্নত বিশ্বে সমানভাবে পরিচিত। তার সমকক্ষের এত পরিচিত মুখ ভারতেও নাই, উপমহাদেশে নাই, কোনো দেশে নাই। উপমহাদেশ 6-7টি দেশ নিয়ে উপমহাদেশ, এখানে কোথাও নেই এই মাপের লোক। আমরা ইউনূস যখন ক্ষমতা আসার পরে বিগত 16 মাস 17 মাস আমরা শুধু তাকে বিভিন্ন রকম গালিগালাজই করেছি। সুদখোর, রক্তপিপাসু, ওই শেখ হাসিনার ভাষায় অনেকটা মানুষে ইয়ে করেছে। কিন্তু ওনার যে কাজগুলো করে গেছে সেটার ব্যাপারে কিন্তু মানুষ তেমন একটা উদাসীন ছিল। যা হোক, এখন আসি মূল প্রসঙ্গে। ভারতে আতঙ্ক বিরাজ করছে ডক্টর ইউনূস কোনো প্রেসিডেন্ট হচ্ছে কিনা। ভারতের একটা স্বপ্ন আছে, আওয়ামী লীগ যেহেতু এখন ক্ষমতা আসতে আর পারবে না, আওয়ামী লীগের বিকল্প হিসেবে বিএনপিকে চিন্তা করছে এবং বিএনপিকে দিয়ে ভারতের আধিপত্যবাদ বাংলাদেশে কায়েম করার চেষ্টা করবে। সেটা লোকজন সবাই জানে, বিএনপিও জানে সেটা। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে একজন অভিভাবক হিসেবে আসবে বাংলাদেশের। উনি প্রধানমন্ত্রী থাকতে, এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, ইন্ডিয়ান গভর্নমেন্টে ইন্ডিয়ান সরকারের প্রধান হিসেবে থাকতে মোদিকে 16 মাস দৌড়ের উপর রেখেছে, মোদিকে এবং ভারতকে দৌড়ের উপর রেখেছে। এখন ইউনূস যদি প্রেসিডেন্ট হয় তাহলে সমানভাবে বাংলাদেশকে সমীহ করে চলতে হবে ভারতের, কোনো উপায় থাকবে না। ভারতকে যতটুকু ডক্টর ইউনূস ট্যাকেল দিতে পারবে, কন্ট্রোল করতে পারবে, বাংলাদেশের অন্য কোনো লিডারের পক্ষে সেটা সম্ভব না। এটা একটা বাস্তব একটি কথা, সবাই বিশ্বাস করে এটা। আর ভারত চাইবে না ডক্টর ইউনূস আসুক। কেন? ভারত চাইবে বিএনপিকে দিয়ে ভারতের আধিপত্যবাদ আবার কম বেশি হলে যেন কায়েম করতে পারে, ভারতের সুযোগ সুবিধা, ভারতের ব্যবসা, ভারতের একচেটিয়া ব্যবসা যেন কায়েম করতে পারে। তবে আমার মনে হয় না বিএনপি, হাসিনা যেভাবে দিয়েছে বিএনপি সেভাবে দিবে। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে 213 মতো আসন পেয়েছে, যদিও কিছু কথাবার্তা সেগুলো নিয়ে, তারপরও আমরা দেখছি 213টি আসন নিয়ে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে মসনদে আসছে। এখন তারেক জিয়া ইলেক্টেড হওয়ার পরে আমরা তারেক জিয়াকে দেখেছি বিভিন্ন, যেমন জামাতের প্রধান আমিরের বাসায় গিয়েছে, তারপর এনসিসির নাহিদ ইসলামের বাসায় গিয়েছে, এইভাবে বিভিন্ন নেতাদের বাসায় বাসায় গিয়ে একটা ভ্রাতৃত্বের ইয়ে দিচ্ছে। এটা একটা পজিটিভ দিক, এটা খুব তারিফ হচ্ছে, সবাই তারেক জিয়াকে তারিফ করছে। এই একটা ভ্রাতৃত্ব স্বরূপ একটা, যে কালচার বাংলাদেশে ছিল না সেই কালচার কিছুটা হলে করিয়ে দেখেছে সেটা, এবং পরবর্তীতে কি হবে সেটা পরবর্তী ব্যাপার। ভারত ইউনূসকে চাইবে না, কারণ ভারত আধিপত্যবাদ কায়েম করতে পারবে না। ডক্টর ইউনূস শুধু ভারতের উপর নির্ভরশীল ছিল না, ভারতকে বাদ দিয়ে ডক্টর ইউনূস বহির্বিশ্বে, যেমন প্রতিবেশী অন্যান্য দেশগুলো, পাকিস্তান, চীন এবং তুরস্ক, আমেরিকা, ইউরোপ, এই সমস্ত দেশের সাথে, কোরিয়া, জাপান সম্পর্ক উন্নয়ন করেছে। এবং ইউনূসের একটা থিওরি ছিল যে একজন উপর নির্ভরশীল হওয়ার দরকার নেই, আর
সেই ক্ষেত্রে ভারতের প্রতি নির্ভরশীল না হলে কিচ্ছু আসবে যাবে না। ভারত অনেক চেষ্টা করেছে ওইটা বন্ধ করে দিয়ে, রপ্তানি বন্ধ করে দিয়ে, ভিসা বন্ধ করে দিয়ে, কিন্তু ক্ষতিটা দিন শেষে ক্ষতিটা হয়েছে ভারতে অর্থনীতির 12টা বাজিয়েছে এই কসাই মোদি, চাওয়ালা মোদি। কসাই মোদি আসার কথা ছিল, কিন্তু হয়তো প্রথম দিকে শোনা গিয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট হয়তো তারেক রহমান বুঝতে পেরেছেন, যার কারণে এখন বাংলাদেশে আসছেন ভারত থেকে স্পিকার আসলে তেমন একটা সমস্যা হবে না, তেমন একটা বিক্ষোভ হবে না। বাংলাদেশের মানুষ দুইটা ব্যক্তিকে পছন্দ করে না এখানে। একটা হচ্ছে খুনি নরেন্দ্র মোদী, যার হাতে 1000 মুসলমানের হত্যার রক্ত দাগ লেগে গেছে, গুজরাটে কসাই হিসেবে বলে মোদীকে। সেটা ভারতের নাম দিয়েছে, আমরা জানি না, সেটা ভারতই বলেছে। তারপর অনেক হত্যাকাণ্ড করছে বিভিন্ন জায়গায়, মণিপুরে খ্রিস্টানদের হত্যাকাণ্ড, তারপর কাশ্মীরে মুসলমানদের হত্যাকাণ্ড, প্রতিনিয়ত মসজিদ ভাঙা এবং মুসলমানদেরকে হেনস্থা করা, বাংলাদেশে প্রেশার দিয়ে পাঠিয়ে দেওয়া, ঠেলে দেওয়া, এই সমস্ত কিছুর জনক হচ্ছে এই কসাই মোদি। এর মধ্যে সে আবার একটা কেলেঙ্কারিতে জড়ে গেছে, শিশু বাচ্চাদেরকে নিয়ে যে যৌন কেলেঙ্কারি করতো, সেই আমেরিকার তার ইয়েতে মোদির নাম এসে গেছে। মোদির এখন এতদিন কেন ভারতের মানুষ মোদিকে টিকিয়ে রেখেছে, আমার প্রশ্ন সেটাই। যা হোক, তারেক জিয়া সেই ভুলটি করেন নাই, মোদিকে হয়তো দাওয়াত দেন নাই, তার পরিবর্তে হয়তো স্পিকার আসবেন, এটা ঠিক আছে। গতবার খালেদা জিয়ার জানাজাতে জয়শঙ্কর এসেছিল, কিন্তু কোনো প্রতিবাদ হয়নি বাংলাদেশের মানুষ মোদিকে এবং অমিত শাহকে পছন্দ করে না, এবং বিজেপিকে পছন্দ করে না। এটা হচ্ছে বাংলাদেশের মানুষ এখন স্বাধীন যাত্রার জীবনযাপন করবে। আর তারেক রহমানকে বুঝে শুনে চলতে হবে। তারেক রহমান ভবিষ্যৎ বলে দিবে তারেক রহমান কী করবে, কারণ অনেক চাপের মুখে পড়বেন তারেক রহমান, এটা একেবারে নিশ্চিত। অন্যান্য শাসকরা যেভাবে শাসন করে গেছে, এখানে হা না ভোট হওয়ার ফলে তারেক রহমান অনেক চাপের মধ্যে পড়ে যাবে জামাতের, এনসিপির। আর এই সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, বিপ্লব উত্তর, অর্থাৎ 2024 সালে 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে ডক্টর ইউনূস ইন্টারিম গভর্নমেন্ট ছিল 16-17 মাস। এরপরে গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে জিতে এসেছে, জয়লাভ করেছে এই তারেক জিয়ার এই পার্টি বিএনপি। তো বিএনপি একটি নিঃসন্দেহে বড় দল, সবচেয়ে বড় দল, এটা বলার অপেক্ষা রাখে না। এই দলের নেতৃত্ব দিয়েছিলেন প্রথমে জিয়া রহমান, পরে খালেদা জিয়া বেগম খালেদা জিয়া দিয়েছিলেন। খালেদা জিয়াও একজন খুব জনপ্রিয় মহিলা বাংলাদেশের রাজনীতিবিদ। তো তারেক জিয়াকে এখন চিন্তা করতে হবে, তারেক জিয়া মায়ের পথে হাঁটবেন না হাসিনার পথে হাঁটবেন, ভবিষ্যতে বলে দিবেন। ধন্যবাদ। একসময় দিল্লির চোখে যিনি ছিলেন উদ্বেগের কারণ, বর্তমানে তাকেই অভিনন্দন জানিয়ে বাংলায় বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তারেক রহমান। এই দুই নেতার মধ্যে অতীতে রাজনৈতিক রসায়ন তৈরি হয়নি, তবে 12 ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির ঐতিহাসিক জয়ের পর পাল্টে গেছে চিত্র। তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী। এরপর থেকেই আলোচনা শুরু হয়েছে কেমন হবে আগামী দিনের ভারত বাংলাদেশ সম্পর্ক। এ নিয়ে বিশ্লেষণ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির অনলাইন প্রতিবেদন বলছে, অভিনন্দন জানালেও নরেন্দ্র মোদীর বার্তার সুর ছিল ভবিষ্যৎমুখী ও সতর্ক। প্রতিবেদন বলছে, দিল্লির জন্য এখন প্রশ্নটি বিএনপি সরকারের সঙ্গে সম্পর্ক রাখা নিয়ে নয়, বরং কিভাবে রাখা হবে সেটি নিয়ে। বিশ্লেষকদের মতে, সম্পর্কের এই শিথিলতা দূর করা সম্ভব, তবে এজন্য প্রয়োজন সংযম ও পারস্পরিক সদিচ্ছা। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, দিল্লির জন্য বিএনপি কোনো অজানা শক্তি নয়, তবে ইতিহাসটা খুব একটা সুখকর নয়। 2001 সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জামায়াত জোট যখন ক্ষমতায় ছিল, তখন দিল্লির সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। তখনকার তিক্ত অভিজ্ঞতায় ভারতকে গত 15 বছর শেখ হাসিনার উপর অতি নির্ভরশীল করে তুলেছিল। তবে বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে লন্ডনের সোয়াস ইউনিভার্সিটির অধ্যাপক অবিনাশ পালিওয়াল বলছেন, বিএনপি এ লড়াইয়ে নির্বাচনে থাকা দলগুলোর মধ্যে সবচেয়ে অভিজ্ঞ ও মধ্যপন্থী। ভারতের জন্য সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি সবচেয়ে নিরাপদ বাজি।
যদিও সম্প্রতি তারেক রহমান ঘোষণা করেছেন দিল্লি নয় পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। এর মাধ্যমে তিনি দিল্লি ও পাকিস্তানের রাওয়ালপিন্ডির সামরিক সদর দপ্তর থেকে স্বাধীন থাকার স্পষ্ট বার্তা দিয়েছেন। তবে তিনি ভারতের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করতেও আগ্রহী। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে পাকিস্তান। দীর্ঘ 14 বছর পর ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালু হওয়া ও নিরাপত্তা সহযোগিতার আলোচনায় বলে দিচ্ছে পাকিস্তানের সঙ্গে শীতল সম্পর্ক এখন উষ্ণ হতে শুরু করেছে। এ বিষয়ে দিল্লি ভিত্তিক ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের শ্রুতি পটনায়ক বিবিসিকে বলেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক থাকা নিয়ে আমাদের উদ্বেগ নেই। একটি সার্বভৌম দেশ হিসেবে তাদের সেই অধিকার আছে। অস্বাভাবিক ছিল হাসিনার আমলে প্রায় কোনো যোগাযোগ না থাকা। তখন পেন্ডুলাম একদিকে বেশি হেলে পড়েছিল। এখন ঝুঁকি হচ্ছে এটি অন্যদিকে খুব বেশি হেলে পড়ে কিনা। তবে শেখ হাসিনা নির্বাসিত জীবনই সম্ভবত যে কোনো নতুন সম্পর্কের ক্ষেত্রে বড় বাধা। এ বিষয়ে শ্রুতি পট্টনায়ক বলেন, বিএনপিকে এ বাস্তবতা মেনে নিতে হবে যে হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কম। একই সময় ঢাকার বিরোধী দলগুলো হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের ওপর চাপ প্রয়োগ করতে সরকারকে বাধ্য করার চেষ্টা করবে। তবে এ পরিস্থিতি সামলানো বিএনপির জন্য সহজ হবে না। ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ের অধ্যাপক শ্রীরাধা দত্ত বলেন, দিল্লি যদি ভারতের মাটি ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্গঠন করতে চায় তবে তা বিপজ্জনক হবে। বিবিসির অনলাইন প্রতিবেদন বলছে, দুই দেশের পক্ষে বিচ্ছিন্ন থাকা অসম্ভব। তবে ফাটল ধরা সম্পর্কের জন্য একটি নতুন শুরুর প্রয়োজন। প্রশ্ন হলো, প্রথম পদক্ষেপ কে নেবে? শ্রীরাধা দত্তের মতে, বড় প্রতিবেশী হিসেবে ভারতেরই উদ্যোগ নেওয়া উচিত। বাংলাদেশ একটি শক্তিশালী নির্বাচন করেছে। এখন তাদের সঙ্গে যুক্ত হন, দেখুন কোথায় আমরা সাহায্য করতে পারি। আমি আশাবাদী যে বিএনপি অতীতের শিক্ষা থেকে শিখেছে। ফলে বলাই যাচ্ছে, দুই দেশের সম্পর্ক ঠিক করা নির্ভর করছে বাগাড়ম্বর কম করে বড় প্রতিবেশী রাষ্ট্র ভারত সতর্কতার বদলে আত্মবিশ্বাস বেছে নেয় কিনা তার ওপর। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ইউটার্ন নিয়ে বাংলাদেশের সাথে সম্পর্কের বার্তা দিল ভারত। একসময় দিল্লির দরজায় যার জন্য ছিল নীরবতা, আজ সেই তারেক রহমানকেই উষ্ণ অভিনন্দন জানাচ্ছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশের পর দ্রুত বার্তা, বাংলায় পোস্ট, সরাসরি ফোনালাপ, সব মিলিয়ে স্পষ্ট কূটনৈতিক সংকেত। বদলেছে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, আর সেই সঙ্গে বদলেছে ভারতের অবস্থানও। আস্থা, কৌশলগত স্বার্থ আর ভবিষ্যতের সমীকরণ সবকিছু মিলিয়ে দিল্লির এই দ্রুত স্বীকৃতি। তারেক রহমানের প্রতি উষ্ণতা দেখাতে ভারতের কেন একযোগ লাগলো তা নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। গণমাধ্যমটি বলছে, এক দশকের অপেক্ষার পর নতুন অধ্যায় শুরু হলেও সংখ্যালঘু নিরাপত্তা ও আঞ্চলিক রাজনীতির প্রশ্ন এখনো রয়ে গেছে আলোচনায়। বিবিসি বাংলা বলছে, বাংলাদেশে বিগত 4টি নির্বাচনের ফল প্রকাশের পরই প্রথম যে আন্তর্জাতিক নেতা বিজয়ী দলকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়ে এসেছেন তিনি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বা নরেন্দ্র মোদী, যিনি দিল্লির ক্ষমতায় থাকুন এ নিয়মে কখনো ব্যতিক্রম হয়নি। সবশেষ 13ই ফেব্রুয়ারি শুক্রবার সকালেও ঠিক সেই রেওয়াজেরই পুনরাবৃত্তি ঘটল, যদিও এবারে বদলে গেছে বাংলাদেশে ভাবি প্রধানমন্ত্রীর নাম। শুক্রবার ভারতে সকাল 9টা বাজার ঠিক পরপরই এক্স হ্যান্ডেলে পোস্ট করে সংসদীয় নির্বাচনে বিএনপির নির্ণায়ক জয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জয়ের মাধ্যমে বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখেছে বলে মন্তব্য করেন তিনি। এর মাত্র 30 মিনিট পর তিনি একই জিনিস পোস্ট করেন বাংলা ভাষাতেও, যাতে বাংলাদেশেও আরো বেশি মানুষের কাছে সে বার্তা পৌঁছে যেতে পারে। সেখানেই শেষ নয়, এরপর সরাসরি তারেক রহমানকে ফোন করেন মোদী। যে তারেক রহমানের প্রতি ভারত অতীতে রীতিমতো শীতল মনোভাব দেখিয়েছে এবং তার সৌজন্যমূলক পদক্ষেপেও পাল্টা সাড়া দেয়নি, সেই একই রাজনীতিবিদের প্রতি এ আচরণকে রীতিমতো ডিপ্লোম্যাটিক ইউটার্ন বলেই বর্ণনা
ধারণা করেছে বিবিসি। 2014 সালে বিজেপি ক্ষমতায় এলে সম্পর্ক গড়ার ইঙ্গিত দিয়েছিলেন লন্ডনে অবস্থানরত তারেক রহমান। পাঠানো হয়েছিল প্রীতি উপহারও, কিন্তু তখন দৃশ্যমান সাড়া মেলেনি দিল্লির তরফে। 2024 সালের 5 আগস্ট ক্ষমতার নাটকীয় পালাবদলের পর বদলায় পরিস্থিতি। দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক মহল মনে করছে সম্পর্ক এগিয়ে নিতে পারস্পরিক কিছু বোঝাপড়াও রয়েছে, তবে সব ইস্যু এক নয়। তবু সামগ্রিক বার্তা স্পষ্ট, নতুন নির্বাচিত সরকারকে স্বাগত জানাচ্ছে দিল্লি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, অতীতের পুরনো হালখাতার হিসাব পিছনে রেখে সম্পর্ক এগিয়ে নেয়ার আগ্রহ এখন প্রকাশ্য। রায়হান কবির। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।